This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাইপাস ধাবার সামনে হাড়হিম করা ঘটনা, তরুণীর গলার নলি কেটে খুন, প্রকাশ্য রাস্তায় তরুণীর ওপর ধারালো অস্ত্রের কোপ। মেট্রোপলিটনের সামনে ব্যাপক উত্তেজনা, মেট্রোপলিটনের প্রকাশ্য রাস্তায় খুনের চেষ্টা, প্রাণ ভয় চিৎকার করতে করতে ছুটে লাগান তরুণী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কর্তব্যরত পুলিশ কর্মীরা ওই তরুণীকে উদ্ধার করে তাকে এনআরএসে নিয়ে যায়। কেমন আছেন তিনি জানবো এই মুহূর্তে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ওই তরুণীর কি অবস্থা? হ্যাঁ দেব, জানাই দেখো ওই তরুণীর কিন্তু মৃত্যু হয়েছে। গতকালই তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এনআরএস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। এবং এনআরএস সূত্র থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং আমাদের ছবিও আছে সঙ্গে, যে ওই মহিলার কিন্তু অর্থাৎ ওই তরুণীর কিন্তু মৃত্যু হয়েছে। এবং দেখো হাড় হিমকর একটা ঘটনা, যেটা তুমিও বলছিলে। দেখো একেবারে প্রকাশ্য রাস্তায়, জনবহুল একটি রাস্তায় এইভাবে একটি তরুণীকে কুপিয়ে খুন করা হলো। এবং অভিযুক্ত সহ তার যে দুজন সঙ্গী ছিল, সেই দুজন সঙ্গীকে এই মুহূর্তে পুলিশ আটক করেছে। ঘটনা ঘটার পরে সেখানে আসে প্রগতি ময়দান থানার পুলিশ এবং স্থানীয় কিছু লোকজন তারা দেখতে পায় যে একজন তরুণীকে ওইভাবে কোপানো হচ্ছে। তারপরেই তারা এগিয়ে যায়, কিছু মানুষজন তারা চিৎকার করে ওঠে। তারপরেই কিন্তু সেই যে যুবক, তিনজন যুবককে কিন্তু তারা ধরে ফেলে, কিন্তু সেই তরুণীকে কিন্তু আর শেষ রক্ষা করা গেল না। আজকে হাসপাতালে যেটা আমরা দেখলাম, ওই তরুণীর সঙ্গে এই হামলাকারীদের কি পূর্ব পরিচয় ছিল নাকি কোনো লুটের চেষ্টায় হামলা, মানে হামলা কেন হলো এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে সম্পর্কের কোনো টানা পোড়েন থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তোমাকে আমি বলি, দেখো যেই তরুণীর মৃত্যু হয়েছে সেই তরুণী অভিযুক্ত ওই যুবকের বাবার সাথে এসেছে এক রেস্তোরাঁয় খাবার দাবার করার জন্য, অর্থাৎ ওই রেস্তোরাঁয় এসেছিল। তারপরেই কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে ওই যুবক তার দুজন সঙ্গীকে সঙ্গে করে নিয়ে আসে এবং ওই তরুণীকে ধাওয়া করে। অর্থাৎ যে রাস্তায়, যে রেস্তোরাঁর সামনে ঘটনাটা ঘটেছে সেখানেই যুবতী দাঁড়িয়েছিল, সেই সময় তাকে ওখানে তাড়া করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেওয়া হয়। অভিযুক্তের সঙ্গে কিন্তু আরও দুজন সঙ্গী ছিল। ফলে দেখো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, বা পুলিশেরও যে প্রাথমিক অনুমান, যে সম্পর্কের কোনো টানা পোড়েন থেকে কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে দেখো একটি ভাবার বিষয় বা চিন্তার বিষয়, যে যেই যুবক তার দুজন সঙ্গীকে নিয়ে একবার ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, এইভাবে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে অত্যন্ত নাটকীয় বটে। মানে তরুণীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলো, আহত অবস্থায় তরুণী ছুটতে শুরু করলেন, পুলিশ কর্মীরা তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, তারপর সেখানে তিনি মারা গেলেন। অর্থাৎ একেবারে প্রকাশ্যে এভাবে একটা ঘটনা ঘটলো। পুলিশ কি করছিল, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে না? দেখো পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী যারা, তারা কিন্তু জানিয়েছে যে তারা এই ঘটনাটি দেখতে পেয়েছে যে একজন তরুণীকে ছুটে যাচ্ছে এবং রক্তাক্ত অবস্থায় ওই তরুণী লুটিয়ে পড়েছিল রাস্তায়। তারপর কিন্তু ওখানকার যারা লোকজন ছিলেন তারা চিৎকার দিয়েছেন এবং সেই যে তিনজন যুবক তাদেরকে কিন্তু তারাই আটকেছে। তারপরেই কিন্তু একেবারেই সোমা, মানে আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি আবারও। তবে এই মুহূর্তে এই ঘটনা যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ এই ঘটনা যারা সামনে দাঁড়িয়ে দেখেছেন, তারা কি বলছেন শোনাবো একবার। আমরা দেখছি ভিড়ের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা জানি না एग्जैक्टली ব্যাপারটা কি হয়েছে। हाँ तो वो सुना है कि किसी को मारा है, बस इतना ही सुना है, लेकिन उतना डिटेल्स हमको नहीं पता। শুনলাম নাকি মেয়েটা ইয়ে ছেলেটার বাপ মা এসে মেয়েটাকে মারছে, চাকু দিয়ে মেরেছে। কোথায় কোথায় আঘাত করেছে, কোথায় কোথায়? ওই গলায় আর এই দামনায়। মেয়েটা দৌড়ে চলে গেল আর আমরা সব এখানটা সবাই মিলে ছেলেটাকে ধরে নিলাম। ব্যাস, তারপরে ওরা সব পুলিশকে ডাকলাম। একটা মেয়ে প্রথমে আসলো, পুরো তাড়াহুড়ো করে, দাদা প্লিজ এটা আমার বন্ধুকে বাঁচান করে। আমি তো বুঝতে পারিনি আমি কী হয়েছে। আমি তখন সামনে আসলাম, বলছি দেখলাম পায়ে পুরো রক্ত ঝরাচ্ছে। আমি বলছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে? বলছে না, একটা ছেলে ওখানে বাইপাস যাওয়ার সামনে চাকু মেরে দিয়ে, মানে ছুরি মেরেছে ওনাকে। তো আমরা একটা ট্যাক্সি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নামিয়ে এলাম, দাদা প্লিজ এনাকে একটু হসপিটালে নিয়ে যান, কারণ এটা খুব ক্রিটিক্যাল অবস্থা আছে।
সময় শুনলাম প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু শহরের রাস্তায় যখন প্রকাশ্যে এভাবে একজন তরুণীকে কোপানো হয়, তরুণী আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন, তারপর তিনি দৌড় দেন, পুলিশ কর্মীরা সেই সময় ধৃতদের আটক করা হয়েছে এখনো পর্যন্ত। কিন্তু এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিচ্ছে যে শহরের রাস্তায় আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে। শহর কলকাতায় ঘটনা দেখালাম, এবার মালদার ঘটনা দেখাই। মালদায় দুটো দলের মধ্যে, দুটো চোরা চালানকারীর দল, তাদের মধ্যে এমন সংঘর্ষ যে সেখানে কয়েক রাউন্ড গুলি চলে গেল। মদের আসর থেকে বচসার সূত্রপাত আর তারপর সংঘর্ষ। কালিয়াচকের আকন্দবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাক্কা কোটের ঘটনা। অসীম মণ্ডল নামে এক ব্যক্তিকে গুলি করার অভিযোগ কাঠগড়ায় অপরাজিত সরকার। আরও এক ব্যক্তির উপর হাঁসুয়ার কোপ মারা হয়েছে, এমনটাই অভিযোগ। দুজন গুরুতর আহত ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দুই দলের সদস্যরাই চোরা চালানের সঙ্গে যুক্ত। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। আগেই দুপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। ঘটনায় অপরাজিত সরকার সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মালদাতেই কেন বারবার গুলি চালানোর মতন ঘটনা ঘটছে? দুলাল সরকার খুন থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছে, কোট টানকোট যে ট্রেন্ড শুরু হয়েছে, সেই ট্রেন্ড এখনো সমানে চলছে। মালদার পুলিশ কি করছে জানবো। এই মুহূর্তে শুভতোষ আমাদের সঙ্গে রয়েছেন। শুভতোষ, আবারও মালদায় গুলি, মানে মালদায় গুলি চলার ঘটনা, খুন, আহত, মৃত্যুর ঘটনা কি আকছার লেগেই রয়েছে? হ্যাঁ, একদমই তাই দীপ, যে এটা মানে নতুন বছরের শুরু থেকেই একেবারে শুরু হয়ে গেছে। দুলাল সরকারের খুনের পর থেকে তুমি যেটা বললে, এবং তারপর থেকে একের পর এক, মানে কখনো কালিয়াচক, কখনো মানিকচক, কখনো বৈষ্ণবনগর, কখনো মালদা শহর, তো সর্বত্রই এরকম। এমনকি আমরা দেখেছি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে গুলি চালিয়ে, তো প্রকাশ্যে। তো সেই এই বিষয়গুলো হচ্ছে। পুলিশ এমনটা নয় যে পুলিশ গ্রেপ্তার করছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত অস্ত্র আসছে কোথা থেকে, এবং সেটা খুল্লা ব্যবহার হচ্ছে। এবং যে দুটো গ্যাংয়ের কথা এই ক্ষেত্রে হয়েছে, এরা কিন্তু দুটো রাজনৈতিক দলের আশ্রয়ে রয়েছে, যে তারা নিজেরাই জানাচ্ছে একদল তৃণমূলের হয়ে থাকে আর একদল কংগ্রেসের। কিন্তু কথা হচ্ছে এরা পুলিশ জানাচ্ছে দুটো দলই কিন্তু সম্পূর্ণভাবে সমাজ বিরোধী এবং চোরাচালান। একেবারে শুভত, সেইখান থেকেই তো প্রশ্ন যে সমাজ বিরোধীরা তাদের এত বারবারন্ত কি করে, তারা এতটা সাহস কি করে পাচ্ছে যে তারা কথায় কথায় বন্দুক বার করে ফেলছে, গুলি চালাচ্ছে, হাঁসুয়ার কোপ দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই দশা কেন মালদা জেলায়? হ্যাঁ, পুলিশের ঘটনা হচ্ছে যে পুলিশ যে কথাটা বলছিলাম, যে পুলিশ হয়তো ধরেছে, গতকালের ঘটনাও 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু যারা এই চোরাচালানকারী, পুলিশই জানিয়েছে যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু এরা বারবার এই ধরনের ত্রাস, তো তাহলে সেই সমস্ত জায়গায় পুলিশ সতর্ক থাকছে না কেন? পুলিশ তাহলে আগে কেন অভিযান চালায়নি? যাদের কাছে বেআইনি অস্ত্র রয়েছে সেই বেআইনি অস্ত্রগুলো উদ্ধার করছে না। বেশ বেশ শুভতোষ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। একটার পর একটা ঘটনা চোখে আঙুল দিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে বন্দুক কি এখন আলু পটলের সমান হয়ে গেছে? মানে বাজারে গিয়ে টাকা ফেললেই কি পিস্তল পাওয়া যাবে? কেন বলছি জানেন? প্রতিদিনই কোনো না কোনো জেলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। আচ্ছা, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? বাংলায় কি অস্ত্র এখন খোলামখুচি? অস্ত্র উদ্ধারের নিরিখে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, দিল্লির সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে বাংলা। রাজনৈতিক সংঘর্ষ, পাড়ার গন্ডগোল, এমনকি কোথাও আবেগে আবার কোথাও মজা করে গুলি চালিয়ে দিচ্ছে। দুই বাড়ির গোলমালের মধ্যে দোনলা বন্দুক থেকে গুলি চালিয়ে দিচ্ছেন প্রতিবেশী। প্রায় প্রতিদিনই মুড়ি মুড়কির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থেকে ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। এলাকার কুখ্যাত দুষ্কৃতী আব্দুল্লাহ লস্করের বাড়ি থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, আব্দুল্লাহ ওরফে বাবলুকে 25শে জানুয়ারি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুধবার রাতে আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় 5টি ওয়ান শাটার, দেশি বন্দুক, একটি পাইপ গান ও 41 রাউন্ড কার্তুজ। এর আগেও গ্রেফতার হয়েছিল অস্ত্র কারবারি আব্দুল্লাহ। কোথা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং কোথায় বিক্রির ছক ছিল তা জানতে আব্দুল্লাহকে জেরা করছে পুলিশ। এভিডেন্সও সেটাই বলছে যে এর আগে 6 বছর তো ও আলিপুর জেলেই ছিল, তো ন্যাচারালি সেটা
ওসি এবং তার টিম সেটা নজরদারি চালিয়েছে। আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। 25শে জানুয়ারি দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ডোঙ্গারিয়ায় গুলিবিদ্ধ হন তৃণমূল যুবনেতা কৃষ্ণপদ মণ্ডল। ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের চেষ্টা। এই ঘটনায় মূলচক্রী রবীন্দ্রনাথ নস্কর ওরফে সুবোধ। পুলিশ সুবোধ সহ 8 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাইক ও আগ্নেয়াস্ত্র। সবাই মিলে 8 জনকে আমরা এখন পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। বাইকটাকেও রিকভারি করেছি এবং আরো যে জিনিসগুলো আমাদের এখানে সিজ করার দরকার, 3 রাউন্ড গুলি, 2 অটোমেটেড গান, ওই জ্যাকেট, সব এগুলো আমরা, এবং সেগুলো সব প্রসিডিওর মেনে আমরা করছি। মন্দির বাজার, রায়দিঘি ও মথুরাপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় সুন্দরবন জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে 3 পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত আব্দুল জাক্কার, শাকিল মোল্লা এবং আবু সিদ্দিকী অস্ত্রের সরবরাহকারী হিসাবে এলাকায় পরিচিত। তাদের জিজ্ঞাসাবাদ করে সুন্দরবন এলাকার বাকি অস্ত্র কারবারিদের গ্রেফতার করতে চাইছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়ার কুমারপুর গ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক। ধৃত নিউটন মণ্ডলের কাছ থেকে একটি দেশি সেমি অটোমেটিক পিস্তল ও 2টি গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রশ্ন হলো, কোথা থেকে আসছে অস্ত্র? লাগাতার অস্ত্র উদ্ধার নিয়ে সরব বিরোধীরা। অস্ত্র বিহারে তৈরি হতো, এখন সেই অস্ত্র পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে পুলিশ জানে, স্থানীয় মানুষরা জানে। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অপরাধ এ বাংলার মানুষকে অভ্যাসে রূপান্তরিত করতে হবে, কারণ সর্বত্র আজ সবকিছু ভেঙে পড়েছে। তাই অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হচ্ছে বাংলা। শুধু জেলাই নয়, শহর কলকাতা থেকেও গত কয়েকদিনে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। একটি ব্যাগে 2টি 9mm পিস্তল, 15 রাউন্ড গুলি উদ্ধার। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। জেলায় জেলায় অস্ত্রের কেনা বেচা চলছে। সক্রিয় আগ্নেয়াস্ত্রের কারবারিরা। প্রশ্ন উঠছে, আর কত আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে এই বাংলায়? শুভেন্দু হালদার ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 3 এই বাংলা থেকে। মৃত্যু হলো জামুরিয়ার যুবকেরও। মৃতের নাম বিনোদ রুইদাস। আসানসোলের জামুরিয়া থানার কেন্দা বাউরি পাড়ার বাসিন্দা। উত্তরপ্রদেশ থেকে তার মৃতদেহ গাড়ি করে রাজ্যে আনা হচ্ছে, এমনটাই জানিয়েছেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য। এই মুহূর্তে আসানসোল থেকে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সহকর্মী। আমি কথা বলবো একটু চন্দ্রশেখরের সঙ্গে। চন্দ্রশেখর, পরিবারের জানলো কিভাবে এবং পরিবার জানার পর তারা এই মুহূর্তে কোনো অভিযোগ তুলছে কি কুম্ভ মেলার যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধে? দেখো, এই খবরটি আমরা পেয়েছি প্রশাসনিক সূত্রে এবং এসডিও আমাদেরকে জানিয়েছেন যে মৃতদেহ প্রথমে আনা হবে আসানসোলে, আসানসোল থেকে যাবে জামুরিয়ার কেন্দায়। কিন্তু খুব মর্মান্তিক হলো, দুঃখজনক হলো, এখনো পর্যন্ত পরিবারে যারা লোকজন রয়েছেন, পাড়ার বাসিন্দারা জানেন বিষয়টির কথা, তারা কিন্তু এখনো জানেন না। যেহেতু বাড়িতে বয়স্ক মা রয়েছেন, স্ত্রী রয়েছেন, তাই তাদেরকে এখনো পর্যন্ত জানানো হয়নি। যে তারা জানে যে সোমবার দিন তারা এই বিনোদ রুইদাস এবং তার শালা কুম্ভ মেলায় গেছিলেন। বিনোদ রুইদাসের বাড়িতে কে কে আছেন চন্দ্রশেখর? বিনোদ রুইদাসের বাড়িতে তার স্ত্রী আছেন, তার মা আছেন, তার বাবা আছেন। বিনোদ রুইদাস তার শালার সঙ্গে কুম্ভ মেলা গেছিলেন গত সোমবার দিন এবং তাদেরকে বৃহস্পতিবার তাদের ফেরার কথা, কিন্তু এইভাবে ফিরে আসলে সেটা বাড়ির লোকরাও জানেন না। সেই জন্য এখনো পর্যন্ত বাড়ির লোকরা কিন্তু বিষয়টি সম্বন্ধে অজ্ঞাত, কিন্তু বাড়ির যারা অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন তারা জানেন। তারা ইতিমধ্যেই আসানসোলের যে জেলা হাসপাতাল আছে সেখানে পৌঁছে গেছে। বুঝতে পেরেছি চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বাড়ির লোক তারা এখনো জানেন না যে তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে কুম্ভের মেলায় গিয়ে পদপিষ্ট হয়ে। এই নিয়ে কুম্ভের মেলায় এই বাংলা থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। এর আগে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে একজন করে কুম্ভের মেলায় গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এবং তাদের পরিবার বারবার অভিযোগ তুলেছেন যারা কুম্ভ মেলার আয়োজন করছে সেই উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থার বিরুদ্ধে। মহাকুম্ভে গিয়ে বিপর্যয়ের এই রেশে সরগরম বঙ্গ রাজনীতি। কুম্ভের সঙ্গে গঙ্গাসাগরের ব্যবস্থার তুলনা টেনে বিজেপিকে আক্রমণ তৃণমূল শিবিরের। পাল্টা রাজ্য সরকারের সমালোচনায় সরব বিরোধী দলনেতাও। একই ইস্যুতে প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের ভিন্ন মত। গঙ্গাসাগরের ব্যবস্থাপনায় সন্তোষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। একই প্রসঙ্গে কটাক্ষে সুর অধীর চৌধুরীর গলায়, জল্পনা রাজনৈতিক মহলে।
মহাকুম্ভে মহাবিপর্যয়, বাংলা 2 পুণ্যার্থী সহ মোট 30 জনের মৃত্যু। প্রশ্নের মুখে মহাকুম্ভের ব্যবস্থাপনা, প্রশ্ন ভিআইপি সংস্কৃতি নিয়েও। মহাকুম্ভে যা ঘটেছে তার রেশ এসে পড়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মহাকুম্ভের আয়োজনের সঙ্গে কার্যত তুলনা টেনে। গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনা কত ভালো ছিল, এক্স হ্যান্ডেলে সেই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমেই তার কড়া জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজনীতির সেই দরজা অব্যাহত। ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই। নিরাপত্তার অভাব ছিল, ম্যানেজমেন্টের অভাব ছিল। যোগী আদিত্যনাথ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মুখে ধর্মের কথা না বলে ধর্মীয় মানুষেরা যাতে ধর্ম ঠিকঠাক পালন করতে পারেন তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী আগে সরস্বতী পুজোর দিকে নজর দিক। গত 4 বছর আগে গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে এই মুখ্যমন্ত্রীর আমলে 5 জন মারা গেছে। 3 বছর আগে পানিহাটিতে হরিনাম সংকীর্তনে মারা গেছে। মুখ্যমন্ত্রীকে এগুলো না বললেই ভালো। মহাকুম্ভে মহাবিপর্যয় নিয়ে তৃণমূল ও বিজেপি তরজায়ে জড়াতেই কটাক্ষ করেছে সিপিএম। দুপক্ষকে এক বন্ধনীতে ফেলে সমালোচনায় সরব কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীও। बीजेपी बोले तृणमूल থেকে শেখা উচিত, তৃণমূল বলে বিজেপি থেকে শেখা উচিত। কবি নাও পে গাড়ি, কবি গাড়ি পে নাও। কিন্তু এটা ঠিক যে যোগী এবং মমতা একে অপরের শিক্ষক। এখানে 1 কোটি স্নান, ওখানে 40 কোটি স্নান। এটা সাগর, ওটা নদী, তাই যেখানে যেমন ব্যবস্থা সেখানে তেমন ব্যবস্থা নেওয়া দরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দরজা নিয়ে প্রদেশ কংগ্রেসের অন্দরের মতো বিরোধও ফের প্রকট হয়ে গেছে। আমি গঙ্গাসাগরে নিজে গেছিলাম আমাদের সেবা দলের ক্যাম্প উদ্বোধনে। যথেষ্ট ভালো সেখানের ম্যানেজমেন্ট ছিল। 6 কোটি যেখানে মানুষ আসবেন সেখানে ম্যানেজমেন্টটা ভালো থাকবে না কেন? দুটোর কম্পেয়ারে গঙ্গাসাগর অনেক বেটার ছিল। ভালো কাজ যেহেতু করেছে, বিজেপির সঙ্গে কথা বলে বাকি কুম্ভ মেলাটা এখান থেকে গিয়ে দেখভাল করলেই পারে। মুখ্যমন্ত্রীকে আবেদন করুক, আমরা সেটাকে বলবো মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক। যার যেটা যেখানে ভালো হবে সেটাকে প্রশংসা করা, যেটা খারাপ হবে সেটাকে তার বিরোধিতা করা সদর্থক, মানে একটা পজিটিভ অ্যাটিটিউড যে কোনো রাজনৈতিক দলের হওয়া উচিত। লোকসভা ভোটের সময় রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় সরাসরি তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দায়ী করেছিল তৃণমূল। ভোটের পর সার্বিকভাবেই বিরোধী জোটের ব্যর্থতার জন্য কংগ্রেসকে দূষেছেন মমতা। তাঁর সদ্য প্রকাশিত বইয়ে রাহুল গান্ধীর দলের তীব্র সমালোচনা করেছেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনেও তৃণমূলের সমর্থন কংগ্রেস নয়, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পক্ষে। তারপরও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর যেভাবে তাঁর পূর্বসূরির উল্টো সুরে রাজ্য সরকারের প্রশংসা করেছেন তাতে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভঙ্করকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার সময় অনেকেই বলেছিলেন মমতার সঙ্গে সেতু বন্ধন করতে চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেই পথে হেঁটেই কি 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার জমি তৈরি করতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। সকাল 11টায় লোকসভায় যৌথ অধিবেশনে বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিমধ্যেই গতকাল সর্বদলীয় বৈঠকে আসন্ন বাজেটে মধ্যবিত্তের সুবিধায় আয়করের ওপর ছাড়ের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি ছাড়ের দাবিও তোলা হয়েছে। আরও বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, আজ থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামীকাল বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। এবং যে খবর আমরা পাচ্ছি, সকাল 10টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংবাদ মাধ্যমের সামনে এই বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর জন্য তিনি আবেদন জানাবেন। যে প্রেক্ষাপটে এই বৈঠক হচ্ছে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ দিল্লি নির্বাচনের আবহ চলছে, সেক্ষেত্রে সরকার কি কি ঘোষণা করছে সেদিকে আমাদের নজর থাকবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল সর্বদলীয় বৈঠকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে মধ্যবিত্তের ওপর চাপ কমাতে এবার সরকারের পদক্ষেপ করা উচিত। লোকসভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সরকারের উচিত মধ্যবিত্তের ওপর কর ছাড় দেওয়া এবং তার পাশাপাশি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায়
জিএসটি ছাড়ের দাবি জানানো হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও বাজেট যাতে সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে করা হয় সেই দাবি তারা জানিয়েছে। এবার সরকার কি করে, প্রধানমন্ত্রী কি বলেন, আমাদের নজর থাকবে সেটা। একেবারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। আর এদিকে বিরোধী বৈঠক ছাড়াই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। দিল্লি ভোটের আবহে এক ঘরে কংগ্রেস বিপন্ন ইন্ডিয়া জোটের অস্তিত্ব। বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে মল্লিকার্জুন খার্গের ডাকা কোনো কোঅর্ডিনেশন বৈঠকে যাবে না তৃণমূল কংগ্রেস, এমনটাই খবর তৃণমূল সূত্রে। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, তৃণমূল কংগ্রেস যে যাবে না সেটা কি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে? দেখো, এই আনুষ্ঠানিক কোনো ঘোষণা করা হয়নি, কিন্তু যে কথা তৃণমূল কংগ্রেস বলছে যে দিল্লি নির্বাচনে তারা সরাসরিভাবে আম আদমি পার্টিকে শুধু সমর্থন করছে না, এই প্রথম কোন রাজ্যে যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না সেখানে অন্য আঞ্চলিক দলের সমর্থনে প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে শত্রুঘ্ন সিনহা তিনি প্রচার করবেন 1 এবং 2 ফেব্রুয়ারি দিল্লির 3টি জায়গায় তিনি প্রচারে নামবেন। এর পাশাপাশি সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি নিজে প্রচারে আসছেন। এনসিপি এবং শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার তারাও তাদের টিম পাঠাচ্ছেন প্রচারের জন্য। এদিকে কংগ্রেসের পাশে কেউ নেই। আর যখন এই সমীকরণ তৈরি হয়ে রয়েছে সেই সময় আলাদা করে অস্বস্তি বাড়াতে মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক তিনি ডাকছেন না বা ফ্লোর কোঅর্ডিনেশনের কোনো বিরোধী বৈঠক তিনি ডাকছেন না বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তৃণমূলের তরফে আগাম জানিয়ে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না করা হলো, যে যদি বৈঠক ডাকা হয় তাহলে সেই বৈঠকে বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে পর্যন্ত অর্থাৎ দিল্লি নির্বাচন না পর্যন্ত যোগ দেবে না তৃণমূল কংগ্রেস, যদিও তারা আগের বৈঠকেও যোগ দেয়নি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে।